বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের আজকের নাটক মহামিলন। রচনা নির্মল কুমার ঘোষাল, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। নাট্যানুষ্ঠান মহামিলন। মা মলি, মলি, আসছি বাবা। তাড়াতাড়ি আয়। আসছি। বাজারের থলিটা ধর। দাও বাবা। ওহ, তোমার এত তরি তরকারি কেনার দরকারটা কি? হ্যাঁ, দুটো জোয়ান ছেলে থাকতে বাজারের থলি নিয়ে এই বুড়ো বয়সে বাজারে তো যেতেই হবে। তা কোথায় লাট সাহেবেরা? ওরা একটু আগেই বাইরে গেছে। কিছু খেয়ে গেছে না কাজের চাপে খালি পেটেই বাইরে গেছে? না বাবা, এত করে বললাম তারপর। থাম। বড় ছেলে আজ 2 বছর হলো মাস্টার্স পাশ করে বাবার হোটেলে খাচ্ছে আর হাওয়ায় গা ভাসিয়ে বেড়াচ্ছে। একটা চাকরি বাকরির চেষ্টা করলেও তো মনটাকে বুঝ দিতে পারতাম। বাবা, তোমার স্কুলের সময় বয়ে যাচ্ছে না? হাত মুখ ধুয়ে খেতে চলো। আমি চললাম, এসো। কিছু বললেই বোনের গায়ে লাগে। বাবা, খেতে এসো। ছোট ছেলেটার লেখাপড়া নাই, বাইরে গেছেন 7 সকালে। হাসু কাজ, আর চুপ করে থাকলে চলবে না। কি হলো বাবা, খেতে এসো না। আসছি রে মা, আসছি। আমার সাথে চালাকি? বাবা স্কুলে গেলেই ঘরে ঢুকবে। আচ্ছা, দেখাবো। ধ্যাৎ, সোনিয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, সারাটা দিন এ অফিস থেকে অন্য অফিসে চাকরির জন্য ছুটে বেড়ালাম, কোনো কাজ হলো না। এই নিলয়, নিলয়, ও নিলয়, সরি, খুব সরি, দেরি হয়ে গেল। কি করবো বলো, আমার পরের শিফটিংয়ে খাদেজা আপু আসতে দেরি করে ফেললো। তবুও তো তুমি কর্ম নিয়ে আছো, আর আমি? এত অধৈর্য হচ্ছে কেন বলো তো? সময় হলেই তো হবে। কি করে হবে আমার বলতে পারো? আচ্ছা, শুধু কথা বলেই সময় শেষ করে দেব? কোথায় ভাবলাম একসাথে একটু ঘুরবো। ঘুরবো? তথাস্তু, চলুন ম্যাডাম। সে তো যাচ্ছি, সারাদিন তো পেটে কিচ্ছু পড়েনি, তাই না বলো? আমারও খুব খিদে লেগেছে। চলো, আগে খাবো, তারপর বেড়াবো, তারপরে গল্প করব। বেশ, তাই হবে। দাঁড়াও। জি? সারাটা দিন কোথায় ছিলে? একটা চাকরির আশায় দৌড়াচ্ছি বাবা। ও, কিছু হলো? কিছু করতে পারলে? না বাবা। কেন? চেষ্টা করলে কি না হয়? তুমি হাসালে বাবা। এতে হাসির কি হলো? হাসছি এর জন্য যে তোমার কথা বর্তমান যুগে অচল, শুধু মনের সান্ত্বনা। নীলয় কি পাগলের প্রলাপ বকছিস? আমারই বন্ধু শফিক, রফিক, এরা 3rd ক্লাস পেয়ে চাকরি পেল কি করে বলো? খোকা, নিজের যোগ্যতায়, নিজের মেধায় যেটা অর্জন করা যায় সেটাতেই আত্মতৃপ্তি পাওয়া যায়। আমি বলছি, সততা নিষ্ঠার মূল্যায়ন একদিন হবেই। বিশ্বাস করতে আমারও খুবই কষ্ট হয় বাবা। আস্তে আস্তে আমার জীবনের সমস্ত স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে বাবা। থাক, অনেক রাত হয়েছে, আমি যাই। প্রকৃত শিক্ষা সততার কোনো মূল্য নেই? না 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 না, এ আমি বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। আজ কদিন হলো মিলনের কোনো খোঁজ পাচ্ছি না। আচ্ছা, ঘটনাটা কি? এর আগে তো কোনোদিন এমন করেনি। কি হলো তাহলে? ধ্যাৎ, আমার যে কি রাগ লাগছে না। সামনে এলে মারবে না রাগ করবে? কে? ও তুমি? আচ্ছা, তুমি কি? আমি কি? একটা বাজে লোক। বাজে লোক? কেন, খারাপ কিছু করেছি নাকি? না, খারাপ কিছু করেছি নাকি?
আচ্ছা মিলন, কি করে আমাকে না দেখেই কটা দিন তুমি থাকতে পারলে? ও খুবই খারাপ লাগছিল। খারাপ লাগছিল কিনা এ কথা আবার জিজ্ঞেস করা হচ্ছে। এই কটা দিন যে আমার কিভাবে কেটেছে আমার কিছুই ভালো লাগছিল না। আমারও তো সেই একই অবস্থা মলি। সারাক্ষণ শুধু তোমার মুখটাই আমার চোখের সামনে ভাসছিল। তাই নাকি? তাহলে কোথায় ছিলে এতদিন? ওই যে তোমার সাথে সেদিন সবশেষ দেখা হলো, আমরা খুব করে ঘুরলাম। রাতে হঠাৎ বাবা বলল ব্যবসার একটা জরুরি কাজে আমাকে বিদেশ যেতে হবে, নইলে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, বাবার শরীরটাও খারাপ, তাই না করতে পারলাম না। বাহ, বেশ। আচ্ছা মিলন, বলো। জানো মাঝে মাঝে আমার খুব ভয় লাগে। ভয়? কিসের ভয়? ভয় হয় ধনী আর দরিদ্রের ব্যবধানের কথা ভেবে। ভয় হয় এ কথা ভেবে যে যদি তিনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে না নেন তাহলে। আমার বাবাকে তুমি চেনো না মলি, একজন নিরহংকারী মানুষ। আমার কোনো কথাই তিনি ফেলতে পারবেন না। তবুও হুম, কোনো কথা নয়। আমি খুব শিগগিরই বাবাকে আমাদের কথাটা বলবো। যা ভালো বোঝো করো, কিন্তু মনে রেখো তোমাকে না পেলে মরণ ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। জানি মলি, জানি। শুধু জানি না, বিশ্বাসও করি তুমি শুধু আমার। তুমি কোনো চিন্তা করো না। বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথেই মরবো। আমার উপর আস্থা রেখো। আজ তাহলে চলি। হ্যাঁ, ঠিক আছে। আর শোনো, তাড়াতাড়ি আমাদের ব্যাপারটা তোমার বাবাকে একটু জানিও। আচ্ছা। মিলান, মিলান। ডাকছো বাবা? আচ্ছা, আজকাল থাকো কোথায় বলো তো? তো শোনো, হ্যাঁ, যে জন্য তোমাকে ডেকেছিলাম, আমার এক অকৃত্রিম বন্ধু বিদেশে ও দেশে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আগামীকাল ও আর ওর একমাত্র মেয়ে আমাদের এখানে আসছে। ও, তুমি কিন্তু বাড়িতে থাকবে, ওরা ডিনার করে তবে যাবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, আমি বলছি তুমি থাকবে। আমার কিন্তু এক্ষুনি বেরোতে হবে, একটা মিটিং আছে। চলি চলি তাহলে। কি ব্যাপার, হঠাৎ বন্ধু আর বন্ধুর মেয়ে আসছে, কিন্তু মলিকে যে আমি কথা দিয়েছি, কি যে করি এখন। কি ব্যাপার ছোট সাহেব, খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা চাচা, ক বাবার বন্ধু আর মেয়ে আসছে, হ, এখানে আমার থাকার কি প্রয়োজন আছে বলো তো? বড় সাহেব যখন বলেছেন তখন নিশ্চয়ই কারণ আছে। তুমি কি জানো? কি যে বলো না ছোট সাহেব, আমি হলাম চাকো, এসব কথা আমি জানবো কেমন করে? ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগে না। মলি, মা, দরজাটা খোল। এক গ্লাস পানি খাও তো মা। আনছি বাবা, এই নাও। সাব্বির, নিলয় ওরা ফেরেনি? না বাবা। আশ্চর্য, সন্ধ্যা হয়ে গেছে এখনো ফেরেনি। বাবা, তোমার ছেলেরা ছোট নয় যে হারিয়ে যাবে, তুমি শুধু শুধু চিন্তা করছো। যেদিন সন্তানের মা হবি সেদিন বুঝবি। যা তো মা, আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। আচ্ছা, আনছি বাবা। এই যে ছোট সাহেব এলেন। সন্ধ্যা হয়ে গেছে যে, সে খেয়াল আছে? বাবা, আজ একটা ম্যাচ ছিল। হ্যাঁ, আর আজ আমি খেলা করে কিছু টাকা পেয়েছি, এটা তোমার জন্য নিয়ে এসেছি। কি বাবা, দোয়া করো লেখাপড়ার পাশাপাশি আমি যেন একজন ফুটবল খেলোয়াড় হিসেবে নাম করতে পারি। তোর প্রথম খেলার উপার্জনের টাকা আমার হাতে তুলে দিলি? হ্যাঁ বাবা, জানো আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু পড়াশোনায় মনোযোগী না হলে ভালো রেজাল্ট করবি কেমন করে? বাবা প্লিজ রাগ করো না, পরীক্ষায় ভালো রেজাল্ট করার প্রস্তুতি আমার আছে, কিন্তু খেলাটা ছাড়তে বলো না। যা যা বাবা, হাত মুখ ধুয়ে নে, খেতে আয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোমার মাল আজ রাতেই পৌঁছে যাবে।
আমার লোক যাবে, ওর কাছেই পেমেন্ট দিয়ে দিবে। ওকে, রাখছি। স্যার, ভেতরে আসবো স্যার? কে? ও সাদ্দাম, তুমি এত রাতে? একটা শিক্ষিত বেকার ছেলেকে, ওর একটা চাকরির প্রয়োজন। না মানে বলছিলাম কি স্যার, আপনার অনুমতি পেলেই। এই আহা, তুমি বড্ড বেশি কথা বলো। আচ্ছা, ডাক দাও। এই যে বাবাজি, বস তোমায় ডাকছেন। মে আই কাম ইন স্যার? ইয়েস, বসো। তোমার নাম কি? জি, নিলয়। বাহ, সুন্দর নাম। কতদূর লেখাপড়া করেছো? মাস্টার্স পাশ করে আজ 3 বছর একটা চাকরির পেছনে দৌড়চ্ছি, কিন্তু হচ্ছে না, হবেও না। দেখো ইয়াংম্যান, আমার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি, অনেকে এখানে কাজ করে। আমার একজন বিশ্বাসী নির্ভীক ছেলে দরকার। আশা করি তোমার যোগ্যতার প্রমাণ আমি পাবো। অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। চাকরি আমার ভীষণ প্রয়োজন স্যার। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পুরো টিমটাকে অর্গানাইজ করতে পারবে। আপনি যা করতে বলবেন আমি তাই করব, আমার উপর আস্থা রাখতে পারেন। ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন স্যার, চাকরি পাওয়ার জন্য যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি। ঠিক আছে, প্রথম শর্ত, তুমি কি করছো এবং কোথায় চাকরি করছো কাউকে বলতে পারবে না। জি। হ্যাঁ, দ্বিতীয় শর্ত, কোনো প্রশ্ন না করে সঠিকভাবে কাজ করতে হবে। জি, তাই হবে স্যার। আর শোনো, একটা কথা, যদি কেউ জানতে চায় বলবে একটা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানিতে চাকরি করছো, তাহলে কি ধরে নেব তুমি স্বইচ্ছায় এই চাকরিটা করবে? অবশ্যই করব স্যার, অবশ্যই করব। আজ 3 বছর ধরে যখন অফিসে অফিসে ধর্ণা দিয়ে শুধু মিথ্যে স্তুতি বাক্য শুনতে হচ্ছে আমাকে, এ কারণে আমার মনটাও বিদ্রোহী হয়ে উঠেছে। ইয়াং বয়, ওসব পুরনো সেন্টিমেন্ট বর্তমান যুগে অচল। বিয়ে? জি জি, না মানে বলছিলাম কি, ইয়ে স্যার। শোনো, ওকে অগ্রিম 10,000 টাকা দিয়ে দাও। এত টাকা অগ্রিম? আরে বাবাজি, এই কোম্পানিতে চাকুরি করলে এরকম অনেক হাজার হাজার টাকা পাবে, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। আরে চলো চলো। জি। অফিসিয়াল ফর্মালিটিটা সেরে নেই। ইয়ে, আপনার এই ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না। Oh, young man, don't be emotional. Be practical. Best of luck, young man, best of luck. মলিকে কথা দিয়েছি। তাছাড়া বাবা মনে হয় ওই মেয়েটির সাথে আমার বিয়ের কথা ভেবে বসে আছেন। না না, এ হতে পারে না। আমার আর মলির এত বছরের ভালোবাসার স্বপ্ন আমি কি করে ভাঙবো? না না, আমি বেইমানি করতে পারবো না, আমাকে যেতেই হবে। কিন্তু কি করে? এক কাজ করে সাদেক চাচার কাছে একটা চিঠি লিখে রেখে যায়। ছোট সাহেব, কফি দেবো? না না, শোনো, আমার এক বন্ধু মারাত্মক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। ওর ঢাকা শহরে কেউ নেই, আমাকে হাসপাতালে যেতে হবে। এই চিঠিটা বাবাকে দিও। ও, কিন্তু বড় সাহেব যে তোমাকে বাড়িতে থাকতে বলেছিলেন। কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর এই বিপদে আমি কি করে চুপ করে থাকবো? তুমি একটু ম্যানেজ করো চাচা, আমি চললাম। ওই গেল। এই যে বড় সাহেব এসে গেছে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। সাদেক, যে তুই তুই ড্রয়িং রুমে কি করছিস? মিলন কোথায়? জি, মানে চিঠি। চিঠি? হ। আমার সম্মানের থেকে বন্ধুর বিপদ বড় হলো। এদিকে এখন আমি আমার বন্ধুকে কি বলবো? কি আর বলবেন, আপনি তো আছেন, এদিকে সব রেডি। শাট আপ। জি। এখন ওদের আমি বারণ করে দিই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রহমান বলছি। দোস্ত, একটা জরুরি মিটিং পড়ে গেছে, প্লিজ আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করো। হ্যাঁ, আগামী শুক্রবার মামনি আর তোমাকে সন্ধ্যায় কিন্তু চাই।
রাতে ডিনার করে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, মিলন যে এখনো এলো না। দেরি হচ্ছে কেন ওর? এই তো এসে গেছি। এত দেরি করলে যে? রাস্তায় জ্যাম ছিল। কি ব্যাপার, মুড অফ কেন? জানো মলি, বাবার এক বন্ধুর মেয়েকে বাবা বাড়িতে দাওয়াত করেছেন। ও, তো এতে তোমার খারাপ লাগার কি কারণ থাকতে পারে বুঝতে পারছি না তো। আরে না না, আমাকে বাড়িতে থাকতে বলেছেন। তাতে কি হয়েছে? আহা, তুমি বুঝতে পারছো না। বন্ধু আসছে মেয়েকে নিয়ে, এটাই তো চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয়? ছোটবেলায় দেখেছেন, এখন বড় হয়েছে তাই হয়তো দেখতে চাচ্ছেন। আরে না না, আমার মনে হয় ওসব কিছু না। কথাটা শোনার পর আমার না খুব ভয় লাগছে। কেন? মনে হয় ওই বিদেশি বন্ধুর মেয়েকেই আমাকে না বিয়ে করতে বলেন। বললে করবে, বাবার কথা শোনা চুপ তো। করো মালি, যাকে দীর্ঘদিন ধরে ভালোবেসেছি, যাকে হৃদয়ের আসনে জীবন সঙ্গী হিসেবে ভেবে রেখেছি, সেখানে অন্য কোনো মেয়ের জায়গা হতে পারে না মলি। আচ্ছা মিলন, শোনো, তুমি কি তোমার বাবাকে বলতে পারবে? কি বলতে হবে বলো আমাকে। বলতে পারবে যে এক গরিব স্কুল মাস্টারের মেয়েকে তুমি ভালোবাসো? কেন বলতে পারবো না? তুমি আর আমি যদি এক থাকি, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না। বাবা, বাবা, হ্যাঁ রাত তো অনেক হলো, ঘুমাতে যাবে না? হ্যাঁ, নিলয় তো এখনো বাড়িতে ফিরল না, তাই। তাই খুব চিন্তা হচ্ছে? হ্যাঁ, তা তো একটু হবেই। যে ছেলে চাকরি পাবার পর থেকে প্রতিদিন গভীর রাতে চুপি চুপি বাড়িতে ফেরে, সে বাবার চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। না রে মা, শুধু শুধু না। আচ্ছা, তোর ভাইয়া কি এমন চাকরি করে যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে হয়? হয়তো কাজ থাকে তাই। কিন্তু এই যে রাশি রাশি টাকা পাচ্ছে, এটা কি সৎ পথের টাকা নাকি অসৎ পথে উপার্জনের টাকা? কোনো কিছু না জেনে কারো সম্পর্কে ভুল ধারণা করা কি ঠিক বাবা? সারাটা জীবন সৎ পথে উপার্জন করে তোদেরকে লেখাপড়া শিখিয়েছি। সামান্য ভুলের বা প্রলোভনের শিকার হয়ে যদি ও বিপথে চলে যায়, তাহলে যে আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না রে মা। বাবা, ভাই আর সাব্বিরকে তুমি চেনো না? একটা কথা ওদের বুঝিয়ে বলবি, বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে। রাইট, ইউ আর মাই অনারেবল স্যার। মাথা উঁচু করে বাঁচতে হবে। ভাইয়া, নিলয়, ভাইয়া তুই এত রাত করে এভাবে? কাজ ছিল তাই। মাঝ রাতে ফিরতে হলো, তাই না? ইয়েস ফাদার। তুই এমন কি কাজ করিস যে সকাল থেকে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়? থাকতে হয় বাবা, থাকতে হয়। বসের হুকুম তামিল করতে হয়। তুই ভুল পথে চলছিস। এই চাকরি ছেড়ে দে নিলয়। ছেড়ে দেব? কেন? কেন ছাড়বো? এই চাকরিটা আমাকে অর্থ দিচ্ছে বাবা। জীবনে অর্থই কি সব? হ্যাঁ হ্যাঁ। তুই তুই ভুল করছিস নিলয়। অন্ধকার পথে চলা কোনো মানুষ আলোর পথে ফিরতে পারে না। ফিরবো না বাবা, ফিরবো না। নিলয়, যখন ভবিষ্যতের একটা সুন্দর স্বপ্ন বাস্তবায়নের জন্য, একটা চাকরির জন্য দরজায় দরজায় 3 বছর ঘুরেছি, হাঁটতে হাঁটতে পায়ের স্যান্ডেলটা ক্রমশ ক্ষয় হয়ে গেল। বাবা, সবার কাছে মিনতি জানিয়েছি একটা চাকরির প্রত্যাশায়। তখনও তোমার সততার নামটা বুকে আঁকড়ে ধরে এক রাশ আশা নিয়ে দৌড়ে বেরিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি বাবা। নিলয়, তোর ধৈর্য এতটা কম? অনেক অনেক পরে বুঝতে পারলাম আসলে তোমার আদর্শের কথা, শেখানো কথাগুলো মিথ্যে ছিল বাবা।
এই চাকরিটা আমি কোনো মতে ছাড়বো না। তাই বলে তোর এই অধঃপতন আমি দেখতে পাচ্ছি না। দেখতে না পারো, চোখ দুটো বন্ধ করে থাকো বাবা। জীবন যুদ্ধে আমি হারতে চাই না বাবা। ভাইয়া, আমি যাই। আমার সারাটা জীবনের স্বপ্ন মিথ্যে হয়ে গেল মা। বাবা, আমার নিলয়। বাবা, বাবা, কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। কি দেখবো, কি দেখবো আমি? আমার শিক্ষায়, আমার আদর্শে যাদের মানুষ করেছি, তারা আমারই চোখের সামনে অধঃপতনে যাচ্ছে, এটাই দেখতে বলিস আমাকে? না না বাবা, তুমি চলো তো, ঘরে চলো তোমার। আমি ভাইয়াকে সব বুঝিয়ে বলবো। বেশ, চল। সাদেক, সাদেক, কি বড় সাহেব, কি হয়েছে? কি হয়েছে বড় সাহেব? এ কি কথা বলতেছে না? সেই বেলা 4টা থেকে অপেক্ষা করছি, নিলয় তো এখনো আসার নামই দেখছি না। নিলয় তো এসেছে অনেকক্ষণ, এতক্ষণ তোমার আসার সময় হলো? ইয়ার কি হচ্ছে আমার সাথে? কি যে বলো, ইয়ার কি মারার দুঃসাহস আছে নাকি আমার? কি ব্যাপার, আজ এত খুশি খুশি লাগছে? খুশি লাগছে কেন জানো? না তো। তোমাকে আজ একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ কি দেবে সে তো আর আমি জানি না, তবে তোমাকে খুশি দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে নিলয়। বলো কি দেবে? আরে বাবা, বলছি বলছি বলছি, এত তাড়া কিসের? আগে চোখটা বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো এখানটায় বসো। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, এই নাও, চোখ বন্ধ করলাম। কি এটা? চোখটা এবার খোলো, তাহলেই দেখতে পাবে। এ কি শাড়ি? এত দামি শাড়ি কেনার টাকা তুমি কোথায় পেলাম কোথায়, তাই না? হ্যাঁ। আরে বাবা, চুরি ডাকাতি কিছু করিনি। তাহলে? একটা প্রাইভেট ফার্মে চাকরি হয়ে গেল। আচ্ছা। বস খুব দিলদরিয়া মানুষ, অনেকগুলো টাকা অ্যাডভান্স দিল, তাই তোমার জন্য শাড়ি কিনলাম। কিন্তু একটা কথা আছে, এখনই তুমি শাড়িটা পরতে পারবে না। কেন? মানে এই শাড়িটা তুমি যত্ন করে রেখে দেবে। আমাদের বিয়ের দিন এই শাড়িটা পরে নববধূর বেশে আমার সামনে তুমি আসবে। ঠিক আছে, ওই ভালোবাসার মিলন ক্ষণে শাড়িটা পরার অপেক্ষায় রইলাম। আচ্ছা নিলয়, তোমার বাবা ভাই বোন ওদের জন্য কিছু কিনেছি রে বাবা, কিনেছি, কিন্তু আর কথা নয়। এবার চলো তো। কোথায়? আজ সারাটা সন্ধ্যা তুমি আর আমি সারা শহর ঘুরে বেড়াবো। রাতের খাবার খেয়ে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তবেই আমার ছুটি। বাহ, চলো চলো, বেশ হবে। চলো। কিরে মলি, তোর চোখে পানি, কি হয়েছে আমাকে বলবি? ভাইয়া, ভাইয়া, আমি মিলনকে ভালোবাসি। ভালোবাসিস? বেশ তো, বিয়ে করে ফেল তোরা। কিন্তু ভাইয়া, আমার মাঝে মাঝে মনে হয়। কি মনে হয়? আমি ভুল করলাম না তোকে ভালোবেসে? মলি, কেন মন খারাপ করছিস বলতো? ওরা যে বড় লোক ভাইয়া। ধনী আর গরিবের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে এ সমাজে, সেটা ভাঙতেই আমি বাবার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে চলে এসেছি। আর দেরি নয়, আপনি বিয়ের ব্যবস্থা করেন ভাইয়া। বাহ মলি, মিলনকে ভালোবেসে কি ভুল করেছিস? আচ্ছা বেশ, তোমরা কথা বলো, আমি আজই তোমাদের 4 হাত এক করব। বাবা, বাবা। মলি, তোমার স্বপ্ন আমার স্বপ্ন, আমাদের ভালোবাসাকে পরিপূর্ণ করার জন্য আমি বাবার ঐশ্বর্যের মায়া ত্যাগ করে ছুটে এসেছি। সামলে নিতে পারবে? আমি কিছুকে পরোয়া করি না মলি, কারণ আমার শক্তি তুমি আর আমাদের ভালোবাসা। মিলন, তুই যে শুধু আমার, একান্তই আমার মলি। মিলন। বস, ওই যে নিলয় আসছে, কাজটা তো আজ রাতেই শেষ করতে হবে। ও হ্যাঁ,
বেশ ধকল গেল। হ্যাঁ, যাক, নির্বিঘ্নে বিয়েটা হয়ে গেল। এবার আমি চিন্তামুক্ত। মলি, ভাইয়া, তোদের দোয়া করি তোদের বিবাহিত জীবন যেন সুখের হয়। বাবা, বাবা নিলয়। তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও। কেন বাবা? নিলয়, তুই বাড়ি যাবি না? চলো না ভাইয়া। না রে ভাইয়া, আজ আমার অনেক কাজটা সেরে তবেই বাড়ি ফিরবো। ওই সাদ্দাম চাচা বাইরে অপেক্ষা করছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তোমরা সাবধানে বাড়ি যেও। হ্যাঁ, আমি আসি, ঠিক আছে? আচ্ছা। মিলন, এই মিলন, বলো। এ কি, তোমার মনটা খুব খারাপ মনে হচ্ছে? মিথ্যে বলবো না বলি, বাবার জন্য মনটা খারাপই লাগছে। কিন্তু কেন আমি চলে এলাম জানো? কেন? আমার ভালোবাসাকে বাবা মেনে নেননি, তাই। নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছে। মনে হচ্ছে আমার জন্যই আজ তোমার বাবা সন্তান হারা। না না মলি, তুমি দেখে নিও, বাবার ভুল একদিন ভাঙবেই, আর সেদিন তিনিই ছুটে আসবেন। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। কি হয়েছে সাহেব চাচা? এই যে ছোট সাহেব, তোমারে গতকাল থেকে খুঁজতেছি। কেন? কোথাও না পেয়ে মনে হলো একবার মলিমায়ের কাছে খোঁজ নিয়ে দেখি। কি হয়েছে? তুমি এরকম করছো কেন সাদিক চাচা? কি হয়েছে? ছোট সাহেব, বৌমনি, তোমরা আর দেরি করুন, বড় সাহেব হাসপাতালে। বাবা হাসপাতালে? হ্যাঁ। কি হয়েছে বাবার? ওই যে তুমি সেদিন রাগ করে চলে আসার পরে বড় সাহেব বুক চেপে পড়ে যায়। আমি তাড়াতাড়ি ওনার হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বললেন কি কি বলেছেন? হার্ট অ্যাটাক করে চলুন সাদিক চাচা। মিলন, চলো সাদিক চাচা, চলো চলো। আমরাও যাব। তোমরা যাও, আমি সাব্বির কিনে আসছি। কোন হাসপাতালে? ওই যে ঢাকা মেডিকেলে। তাড়াতাড়ি চলো মলি, তাড়াতাড়ি চলো। চলো। এইমাত্র ডাক্তারের সাথে আলাপ করলাম। কি বললো ডাক্তার? ওই বাবার সেন্স আসতে নাকি দেরি হবে, তবে ওনার সেবা করার জন্য একজন লোক দরকার। মিলন, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে সারিয়ে তুলবো। তোমরা এখন যাও। তুমি কি বলছো মলি? 24 ঘন্টা বাবার পাশে থাকতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। আমাকে যে পারতেই হবে মিলন, কারণ আমাকে বিয়ে করেছো, ভালোবেসেছো বলেই তো বাবার আজ এই অবস্থা। তুমি যাও মিলন, আমি আছি। নিজেকে দোষী ভাবছো কেন মলি? এটাই হয়তো ভবিতব্য। প্লিজ মিলন, তুমি যাও তো, আমি আছি। ঠিক আছে, আমি যাচ্ছি। বৌমা, একটা কথা বলবো? বলুন সাদিক চাচা। এবার তুমি মুখে একটু কিছু দাও। আমি আসি তো, ডাক্তার বলেছেন অবস্থার উন্নতি হয়েছে। বৌমা, এইভাবে থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। না, আমাকে কিছু খেতে বলবেন না চাচা। বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আমি মুখে কিছু দিতে পারবো না। ঠিক আছে চাচা, ও যা ভালো বোঝে করুক। মলি, আমি আছি, তুমি একটু চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। সাদিক চাচা, বলো বৌমনি। আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াতে পারবে? কেন পারবো না? তুমি একটু হাত মুখ ধুয়ে এসো, আমি শুধু পানি না, এক বাটি স্যুপও আনবো। খেতে হবে কিন্তু বৌমা। আচ্ছা চাচা। কি ব্যাপার, মনটা এত চঞ্চল লাগছে কেন? হে আল্লাহ, অপারেশনটা যেন বিপদমুক্ত হয়। সোনিয়ার দু চোখ ভরা স্বপ্ন যেন আমি সফল করতে পারি। না না, এসব চিন্তা করলে মনটা স্থির রাখতে পারবো না। কিন্তু মাইক্রোটা এখনো আসছে না কেন? রাত তো প্রায় 2টো বেজে গেল। ওই যে মাইক্রো আসছে, লাল গোলাপ। খুব সাবধান, মালের পেটিগুলো নিঃশব্দে মাইক্রোতে তুলতে হবে। এসো আমার সাথে, তোমরা আস্তে আস্তে জাহাজের কাছে গেলেই মাল নামিয়ে দেবে, বুঝেছো? গো। ওরে বাবা, গুলি শব্দ। হ্যাঁ, গুলি চলছে। এই এই সবাই পালাও, পালাও, পুলিশ! পেয়েছি, পেয়েছি। অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আজ হাতে নাতে ধরেছি।
এই মালগুলো গাড়িতে তোলো তোলো, সব কটাকে হ্যান্ডকাপ লাগাও। হ্যাঁ চলো। বাবা 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 কি 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 হলো? এই সাত সকালে এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে সাব্বির? হ্যাঁ। তোকে এমন দেখাচ্ছে কেন? একটা খারাপ খবর আছে বাবা। খারাপ খবর? কি খবর? কথা বলছিস না কেন? অবৈধ মালামাল সহ পুরো গ্যাংকে পুলিশ অ্যারেস্ট করেছে, ভাইয়াকে নিয়ে গেছে। ভাইয়া? কি কে বললি? নিলয়কে পুলিশ ধরেছে? না 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 না, আহা, আমি বিশ্বাস করি না। তাহলে কাগজে কি মিথ্যে খবর বেরিয়েছে? কাগজের সংবাদ সত্যি, কিন্তু কিন্তু কি সোনিয়া আপু? চাচা চাচা আপনি বিচলিত হবেন না। তাছাড়া নিলয় আমাকে সব বলে গেছে। আর ও জানতো না ও যেখানে চাকরি পেয়েছে সেখানে 2 নাম্বারই ব্যবসা হয়। আসলে বেশ কিছুদিন পর ও বুঝতে পেরেছিল যে অন্ধকার পথে পা দিয়েছে। যখন জানতে পারলো তখন সাথে সাথে ওই রাস্তা থেকে সরে আসতে পারলো না কেন? নিলয় আসলে বড় ভাই হিসাবে মলির বিয়ে, সাব্বিরের ভবিষ্যৎ আর আপনাকে চিন্তামুক্ত করার স্বপ্ন দেখতো চাচা। এ আল্লাহ, বাবা এই সংবাদ শুনে রাখি আমার মৃত্যু হলো না কেন? বাবা শান্ত হও, চুপ করো বাবা। চাচা চাচা আপনি একটু শান্ত হন। আমি বলছি নিলয়ের কিচ্ছু হবে না চাচা, কিচ্ছু হবে না। কি করে শান্ত হব মা? আমার সারা জীবনের সাধনা সততা আর এই শিক্ষাই দিয়েছি আমার সন্তানদের, ছাত্রদের। আমার সব বিশ্বাস যে মিথ্যে হয়ে গেল। চাচা আপনি এভাবে ভেঙে পড়লে আমরা শক্তি পাবো কোত্থেকে? জানো মা, সামান্য হতাশায় যারা পথভ্রষ্ট হয় তারা মাথা উঁচু করে বাঁচবে কেমন করে? মলি তুমি চাচাকে সামলাও। আচ্ছা, আমি সাব্বিরকে সাথে নিয়ে যাচ্ছি, থানায় যেতে হবে। হ্যাঁ আমি যাব তোমাদের সাথে। না না তুমি চাচাকে ধরো, চাচাকে দেখো, সাব্বিরকে নিয়ে যাচ্ছি। সাব্বির তুমি এসো আমার সাথে এসো। বাবা বাবা কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? জি ওই গত রাতে নিলয় নামে যে ছেলেটিকে ধরেছেন আমরা ওর পরিবার থেকে এসেছি। ও আই সি। তা আমি কি করতে পারি বলুন? স্যার যেহেতু কেসটা আপনি ডিল করছেন তাই আপনার সাথে একটু পরামর্শ করতে এলাম। শুধুমাত্র একজন ব্রিলিয়ান্ট MA পাস ছেলে এ পথে এসেছে পরিবার পরিজনের কথা ভেবে, চাকরি করবে, সৎভাবে বাঁচবে এই চিন্তা করেই চাকরিটা নিয়েছে। মনের অজান্তে কখন যে সে অন্ধকার পথে ঢুকে গেছে। যখন বুঝতে পারলো স্যার তখন আর ফেরার পথ নেই স্যার। দেখুন, সবই আমি বুঝতে পারছি। পুলিশ হলেও আমি তো মানুষ, কিন্তু আমার তো কিছু করার নেই। বিচার তো হবে আদালতে। স্যার আপনাকে একটা পথ দেখাতেই হবে। আর যদি আমি আপনার মেয়ে হতাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারও তো কোনো মেয়ে নেই, কিন্তু তোমার সাথে নিলয়ের কি সম্পর্ক? নিলয়কে অবলম্বন করেই বাঁচার যে স্বপ্ন দেখেছি স্যার, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না স্যার। স্যার আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। নিলয় যদি অকপটে সব কথা স্বীকার করে জি তাহলে ওকে রাত সাক্ষী করে আমি রিপোর্ট দেব। জি স্যার আমি অবশ্যই। ওকে বাঁচানোর চেষ্টা করব। জি স্যার ও বলবে স্যার বলবে। স্যার স্যার নিলয় কোথায়? ওরা থানা হাজতেই আছে। স্যার আমি কি একটু ওখানে যেতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর। সেন্ট্রি, ওনাদের নিলয়ের কাছে নিয়ে যাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এ কি সোনিয়া, সাব্বির, তোমরা এখানে? নিলয় তুমি কেমন আছো? ভাইয়া কেমন আছো তুমি? অনেক পাপ করেছিলাম রে, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। সাব্বির, সোনিয়া, বাবা খুবই কষ্ট পেয়েছেন তাই না? না ভাইয়া, তুমি আপুর সাথে কথা বলো। এইসব ভেবে মন খারাপ করো না। কি বলছো সোনিয়া? আর যদি পায়ে গুলি না লেগে গুলিটা আমার বুকে লাগতো তাহলে? নিলয় নিলয় প্লিজ থামো। আমাদের পবিত্র ভালোবাসাকে আল্লাহ রক্ষা করেছেন। শোনো, আমি না ওসি সাহেবের সাথে সব কথা বলে এসেছি। আচ্ছা
তুমি রাজসাক্ষী হবে। হ্যাঁ, হ্যাঁ? একজন উকিল আসবেন আর ওসি সাহেবকে তুমি সব খুলে বলবে, ঠিক আছে? কিন্তু কতদিন আমাকে এই বদ্ধ জায়গায় তোমাদের ছেড়ে থাকতে হবে? তুমি কোনো চিন্তা করো না, যত শীঘ্রই সম্ভব তোমাকে মুক্ত করে নিয়ে যাব আমি। আমি আসি নীলা, নিজের দিকে খেয়াল রেখো। আসি ভাইয়া। আয় সোনিয়া, আবার কবে দেখা হবে? এই যে আপনাদের সময় শেষ। এদিকে সব ব্যবস্থা করে আমি আবার আসবো। আসি নিলয়, সাবধানে থেকে। আসি নিলয়। বড় সাহেব, এখন কেমন লাগছে? ভালো, কিন্তু কিন্তু কেন আমাকে বাঁচালি সাদেক? কোন কি? আমার তো বাঁচার ইচ্ছে ছিল না। আপন রক্তই যখন বাবার পাশে থাকলো না, তখন কেন আমাকে বাঁচালি? কি সব আবল তাবল কথা বলছেন বড় সাহেব? ঠিকই বলছি। ছেলের কানে তো নিশ্চয়ই গেছে আমার অসুস্থতার কথা। তাহলে একটি বারের জন্যও তার আসা উচিত ছিল না এখানে। ঠিক বলেছেন বড় সাহেব, তবে আপনার কথাটা মানতে পারলাম না, কারণ আপনি কিছুই জানেন না। মানে কি বলতে চাইছিস তুই? সদ্য বিয়ে করে বাসায় আসা মাত্রই আমি রশিদ সাহেবের বাসায় যাই। দেখা পেলি হারামজাদার? আমার কাছে এই সংবাদ শোনা মাত্রই আপনার ছেলে আর বেটার বউ ছুটে হাসপাতালে এলো। বলিস কি? শুধু তাই নয়, ডাক্তার যেখানে কোনো আশা দিতে পারেনি, সেখানে আপনার ছেলের বউ অক্লান্তভাবে রাত দিন সেবা শুশ্রূষা করে ভালো করেছে আপনারে। একটু পানিও মুখে দেয়নি। আপনার জ্ঞান আসার আগে আমার হাত দুটো ধরে কেঁদে বলেছিলেন, সাদেক চাচা, আমার কথা বাবাকে বলবেন না, বললে হয়তো কষ্ট পাবেন তিনি। আমার আমার ছেলের বউ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এলো। আপনাকে কি বলবো বড় সাহেব, আমার মনে হচ্ছিল ঠিক যেন বৌমণি আপনার পাশে বসে সেবা করছে। সাদেক, বলেন বড় সাহেব। গাড়ি বের করতে বল। এখন ঘুমান্ত, রাত কত হয়েছে সে খেয়াল আছে? তার মানে তুই এখন আমাকে যেতে দিবি না? না, যেতে দেব না। আগামীকাল সকালে আমরা ছোট সাহেব আর বৌমণিকে নিয়ে আসব। আপনি শুয়ে পড়েন এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আগামীকাল সকালেই যাব। কিন্তু সকালেই যাব। আমার ছেলেটা 5 মাস কারাভোগ করবে। চাচা দেখতে দেখতে 5 মাস কেটে যাবে চাচা। তাছাড়া আমরা প্রতিদিনই ভাইয়াকে দেখতে যাব। জেলের ভাত খাওয়া, ওইসব আসামিদের সাথে থাকা, না আমি আর ভাবতে পারছি না। এ কি হলো মা, যার স্বপ্নেও করে দিন চিন্তা করতে পারিনি। চাচা, সব ঠিক হয়ে যাবে চাচা। আপনি এত চিন্তা করছেন কেন বাবা? চিন্তা করব না? না করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ মিলন, কারণ যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছু উলট পালট হয়ে যায়। কিছুই ওলট পালট হয়ে যায় না বাবা, এটাকে ভবিতব্য বলেই ভেবে নাও। সময়ই সব কিছু পরিবর্তন করে। ঠিকই বলেছ মলি, ঠিকই বলেছ। চাচা, চাচা আর কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখেন। যাবে মা, ঠিক বলছো। আচ্ছা মা, আমার ঠিক মনে পড়ে না কোনোদিন কোনো অন্যায় অপরাধ করেছি। আজকে মনে হচ্ছে জানো কি চাচা? আমি মনে হয় আমার মনের অজান্তে কোনো পাপ করেছিলাম, যার শাস্তি আমার সন্তান পাচ্ছে। আমি মুখ দেখাবো কি করে? সবাই যখন আমার দিকে আঙ্গুল উঁচু করে বলবে যে আমি একজন সৎ স্কুল মাস্টার না, আমি একজন অপরাধীর পিতা, না চাচা, তখন আমি কি জবাব দেব? কি জবাব? চাচা সাবধান, চাচা সব ঠিক হয়ে যাবে চাচা। চাচা, সোনিয়া মা। জি চাচা।
আচ্ছা, নিলয় কবে জেল থেকে বেরোবে? ও চাচা, নানান ঝামেলায় বলতেই ভুলে গেছি। হ্যাঁ বলো। আজই তো বেরোবার কথা। হ্যাঁ, আগে বলনি কেন মা? আচ্ছা চলো সবাই, ছেলেটাকে আনতে যেতে হবে না? আজ আমার নিলয় বাড়ি আসবে, আর আমি যাব না? অবশ্যই যাবেন চাচা, আমরা সবাই তো যাব। হ্যাঁ। আপু, এটা খুবই অন্যায় করেছেন। আপু, তুমি আমাকে আগে বলনি কেন? কোথায় মিলন? কোথায় আমার মা মলি? এই যে রশিদ সাহেব। জি ভাই সাহেব, আমাকে ক্ষমা করে দেবেন। আমার বৌমা আমার জন্য যা করেছে আমি কি করে মুখ দেখাবো? বৌমা? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বৌমা। আমার ওই কুলাঙ্গার ছেলে তো আপনার মেয়েকে বিয়ে করেছে। তাহলে আপনার মেয়ে আমার বৌমা হবে না তো কি হবে বলুন? বড় সাহেব তো খাঁটি কথা বলেছে। বাবা, থাক, বেঁচে থাকো মা। এই বুড়ো ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে পালিয়েছিলি কোথায়? না না বাবা, এসব কথা বলে আমাকে অপরাধী করবেন না। আমি শুধু আমার কর্তব্য করেছি। হ্যাঁ রহমান ভাই, এসব কেন বলছেন? বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানই হয় বাবা। আচ্ছা আচ্ছা, মিলনকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? আজ আমার বড় ছেলে জেল থেকে বেরোচ্ছে। মলি তার শ্বশুরকে পেল। আজ আল্লাহ আমাকে যে কি আনন্দ দিয়েছেন। বাবা, ভাইয়াকে আনতে মিলন আর সোনিয়াপু অনেক আগেই বেরিয়ে গেছেন। এখন আমাদেরও যেতে হবে। রশিদ সাহেব। জি। বৌমা, জি বাবা। আমাকে একটু তোমাদের সাথে নেবে? আমি তো সবই জানতে পেরেছি। নিলয় যা করেছে সেটা যে কোনো সন্তানই ভুল করতে পারে। হ্যাঁ চলুন চলুন, তাহলে চলুন। চলুন চলুন বিআই সাহেব। সাদেক। জি জি বড় সাহেব। সবাইকে নিয়ে গাড়িতে বসা। জি। চল চল বিআই সাহেব, চল 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 চল। মিলন। জি আপা। তোমার ভাইয়ার বেরোবার সময় হয়ে গেল, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপু? আসছি। ভাইয়া এখনো বেরোচ্ছে না? ওরা তো বললো বেলা 12টার মধ্যেই। ওই তো ভাইয়া বেরিয়েছে। আজ 5 মাস পর বাইরে এলাম। প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে পারছি। ভাইয়া। আরে মিলন, তুমি এসেছো? আর কেউ? মানে বাবা, সাব্বির, মলি, সোনিয়া, ওরা এলো না? বাবা বোধহয় আসতে দেয়নি না? না ভাইয়া, সবাই আসবে। বাবার মনে যে কি আনন্দ আজ। এ কি বাবা? ভাইয়া। ভাইয়া, কতদিন পর তোকে দেখছি বলতো। নিলয়, নিলয়। জি বাবা। কেমন আছিস বাবা? এই দেখ কে এসেছে জানিস? মলিকে পুত্রবধূ করে নিয়ে যেতে এসেছেন। খুব ভালো বাবা। হ্যাঁ নিলয়, তোমার বোনটাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব, বুঝলে? জি আঙ্কেল। এই মলি, সোনিয়া এলো না কেন? ও তো মিলনের সাথেই খুব সকালে এখানে এসেছে। এ কি ফুলের মালা হাতে তুমি? এই তোমার আসার সময় হলো বুঝি? হ্যাঁ হলো তো। না মানে নাকা কিছু জানে না। তোমাকে ফুলের মালা পরিয়ে নিয়ে যাব, এই জন্যই মালা কিনতে গিয়েছিলাম, বুঝেছো? আচ্ছা। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আজ শুভক্ষণে তোমাদের আবার বিয়ে হবে। আমি কাজী রাখতে চললাম। আজ কি আনন্দ হচ্ছে বেআই সাহেব, সকলের মহামিলনের সমারোহ। বিমোহিত আমরা। মিলন, মিলন ম্যানেজারকে খবর দে, আজ রাতেই রশিদ সাহেবের বাড়ি আর আমার বাড়ি আলোকসজ্জায় সজ্জিত করতে হবে। বাজনা বাজবে, দুটি বাড়ি মহা